মাত্র 360টা এমসিকিউ। বাংলা প্রথম পত্রে 30/30 পেতে হলে এই 360টা এমসিকিউ হচ্ছে 360 ডিগ্রি। তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন, যেই স্কুলের শিক্ষার্থী হও না কেন, টেস্ট পরীক্ষার সামনে আছে, জাস্ট একটা দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। এই 360টা এমসিকিউ করার পর যে কোনো একটা মডেল টেস্টে দাও, তাহলে বুঝতে পারবে। বাংলা প্রথম পত্র পরীক্ষা দেওয়ার পর অনেকের কনফিডেন্স লেভেল একবার মাইনাস চলে যায়, কারণ প্রথম পরীক্ষা যদি 3 থেকে 4টা এমসিকিউ ভুল হয়ে যায়, তাহলে তার মনের অবস্থা কি হতে পারে চিন্তা করো। আর বাংলা প্রথম পত্র এমসিকিউ কমন পেতে হলে এই ভিডিও মাস্ট, সম্পূর্ণ ভিডিও ভালো করে দেখবে, কথাগুলো খুব ভালো মতো শুনবে, তাহলে 30/30 নিশ্চিত। চলো মূল ভিডিও স্টার্ট করি। তাহলে প্রথমে জানি হচ্ছে মান বন্টন আমাদের কি আছে। দেখতেই পাচ্ছ, গদ্য হচ্ছে 15টি আর হচ্ছে পদ্য হচ্ছে 15টি। এই বছর প্রশ্ন বেশি কমন থাকবে, কারণ এই বছর নাটকের উপন্যাস তো নাই, পাশাপাশি হচ্ছে গদ্য পদ্যর সংখ্যা খুব কম, 9 আর হচ্ছে 8টি। যা হোক, আমরা জেনে নিলাম মান বন্টন। এবার হচ্ছে মূল ম্যাজিকটা স্টার্ট। দেখো কি সুন্দরভাবে বিশ্লেষণ করে দিয়েছে তোমার জন্য। এই শীটটা তোমার জন্য মাস্ট, ম্যান্ডেটরি, এটা তোমার কাছে থাকা বাধ্যতামূলক যদি পরীক্ষা ভালো করতে চাও। শুরুতে কি লিখেছি আমি? বিদ্যাসাগর উপাধিতে ভূষিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় সংস্কৃত এবং হচ্ছে ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জনের পাশাপাশি দানশীলতার জন্য, এই দানশীলতার জন্য তাকে বলা হয় হচ্ছে দয়ার সাগর নামে পরিচিত তিনি পান। এই অংশটুকু আমরা জানলাম। আমি এটা কবি পরিচিত অংশ থেকে নিয়েছি, কাট করেছি। মূল অংশটুকু যেটা এমসিকিউর জন্য তোমাকে মাস্ট শিখতে হবে। নেক্সট, সুশৃঙ্খল ও পদবিন্যাস ও যথাযথভাবে জ্যোতি চিহ্ন, এইটা মনে রাখবা। বিরাম চিহ্নের ব্যবহার, প্রয়োগ এবং সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা সাহিত্যের গদ্যের জনক, তাহলে গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে গদ্যের জনক বলা হয়, গদ্যের জনক বলা হয়, তাকে দয়ার সাগর বলা হয়। কয়েকটা শব্দ আমরা এখানে পেলাম। বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে, এই শব্দগুলো মনে রাখতে হবে। 1855 সালে তিনি প্রকাশ করেন শিশু পাঠ্য বই বর্ণ পরিচয়। এই বর্ণ পরিচয় কেন, সেটা এমসিকিউ প্রথম অংশে গেলেই বুঝতে পারবে। নেক্সট, যা বাংলার শিক্ষাদানের আজও পথ প্রদর্শক হিসেবে বিবেচিত, তাহলে পথ প্রদর্শক হিসেবে বিবেচিত হচ্ছে এই বর্ণ পরিচয়, এই শিশু পাঠ্য বইটা। 1868 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত আখ্যান মঞ্জুরির 2য় ভাগ থেকে প্রত্যুপকার রচনাটি সংকলন করা হয়েছে। এনাফ, আর কিছু লাগবে না। আমরা তার সম্পর্কে যে বিষয়গুলো জানলাম, পাশাপাশি প্রত্যুপকারের কিছু লাস্টের অংশটুকু আমরা বুঝে নিলাম। তাহলে কবি পরিচিতি, কবে সালে জন্মগ্রহণ করলো, মারা গেল, লাগবে না। কোন জেলায় জন্মগ্রহণ করলো, লাগবে না। জাস্ট এই অংশটুকু তোমাকে পড়তে হবে এমসিকিউ এর জন্য। আমাদের পরের অংশটি দেখি কি আছে এরপরে। শব্দার্থ, শব্দার্থ খুবই গুরুত্বপূর্ণ। কবিতার অংশ তো আরো বেশি গুরুত্বপূর্ণ। শব্দার্থ অংশে কিভাবে লিখেছে এটা দেখো। প্রথমটা হচ্ছে কি প্রত্যুপকার, মানে উপকারীর উপকার করা। তাহলে প্রত্যুপকার এই শব্দের অর্থ হচ্ছে উপকারীর উপকার করা। এরপর দেখতে পাচ্ছি কোপানল, এটা খুবই ইম্পর্টেন্ট একটা শব্দার্থ। এই গদ্যের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। এটা 3 থেকে 4টা বোর্ডে পরীক্ষা আসতে পারে এই কোপানল। এইটা সংক্ষিপ্ত সৃজনশীলের কয়ের জন্য আসতে পারে। দেখতেই পাচ্ছ, কোপ এবং অনল মিলে কোপানল। তাহলে কোপ আর হচ্ছে অনল মিলে আগুন। ক্রোধ বা রাগের আগুন, এটার অর্থ ক্রোধ বা রাগের আগুন। কিন্তু এই কোপানল আমাদের এই গদ্যে কি অর্থে? যাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে কোপানল আমাদের এই গদ্যে যাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। খুবই ইম্পর্টেন্ট, কোন অর্থে? যাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। এরপর দেখতে পাচ্ছি লোচন মানে হচ্ছে চোখ। লোচন মানে হচ্ছে কি? চোখ। খলিফা, প্রতিনিধি, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সর্বপ্রধান শাসনকর্তা, যাকে খলিফা হিসেবে ধরা হয়। নেক্সট, দামেস্কাস, যাকে আমরা দামেস্ক বলি, এশিয়ার একটি প্রাচীন শহর এবং বর্তমানে সিরিয়ার রাজধানী। তাহলে বর্তমানে সিরিয়ার রাজধানী। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগের পূর্বে এখানে শহর গড়ে উঠেছিল। শেষ মামুন এবং হচ্ছে বাগদাদ, এইগুলো আমাদের মূল বই কিন্তু আছে। তারপর আমি তুলে নিয়ে আসছি কেন জানো? এই শীটের মধ্যে তুমি সবকিছু পেয়ে যাবে জন্য।
নেক্সট মামুন, আল মামুন নামে সমাধিক, তাহলে আল মামুন নামে সমধিক পরিচিত কি বলছে, আবুল আব্বাস আব্দুল্লাহ আল মামুন। অনেক বড় বড় নাম থাকে তাদের। ছিলেন সপ্তম আব্বাসীয় খলিফা এবং খলিফা হারুনুর রশিদের হচ্ছে দ্বিতীয় পুত্র। বাগদাদ বর্তমান ইরাকের রাজধানী। টাইগ্রিস নদীর উভয় তীরে এবং ফুরাত বা ইউফ্রেটিস নদীর বলছে 25 মাইল উত্তরে অবস্থিত। যে 25 মাইল উত্তরে অবস্থিত, এটা ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। আব্বাসীয় খলিফা মনসুর 763 খ্রিস্টাব্দে এই নগরটি প্রতিষ্ঠা করেন। শব্দার্থ শেষ। ওকে, নেক্সট গুরুত্বপূর্ণ তথ্য এবং উক্তির ব্যাখ্যা আমরা আগে জানবো এখান থেকে। প্রথমে কি দেয়া আছে, হস্তপদবদ্ধ এক ব্যক্তি তাহার, এই তাহার বলতে কাকে বোঝানো হয়েছে, খলিফা মামুনের। এই যে তাহারের নিচে একটা আন্ডারলাইন করা আছে। গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন। এই গৃহস্বামীর বৈশিষ্ট্য হচ্ছে সে মহানুভবতা, কোমল হৃদয়ের অধিকারী। তাহলে এই গৃহস্বামী ওকে তৎকালে কিছু না বলিয়া মৌনাবলম্বন করিয়া রহিলেন। কি জন্য, স্বদেশ পাঠানোর বিষয়ে এক, আরেকটা হচ্ছে কি আকার প্রকার দর্শনে অর্থ সংকট বুঝতে পারার বিষয়। এই দুটো এমসিকিউর যে কোনো একটা কিন্তু অপশনে থাকতে পারে। আবার বহুপদী 1 2 3 এই টাইপের কোশ্চেনের মধ্যেই দুটোই থাকতে পারে। তাহলে এই লাইনটি দ্বারা যে মৌন অবলম্বন, এই মৌন অবলম্বনের শব্দ দ্বারা এই দুটো টপিককে নির্দেশ করা হয়েছে। এরপরে অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম কাকে, বন্দিকে। তাহলে বন্দিকে আলিঙ্গন করিলাম। নেক্সট হচ্ছে তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব। উক্তিটি কার, বন্দির। আমি অনুমাত্র দুঃখিত হইব না। উক্তিটি কার, আলী ইবনে আব্বাসের। কি বলিতে চাও বলো। উক্তিতে প্রকাশ পেয়েছে অধ্যত্ত। কি বলতে চাও বলো, অধ্যত্ত। ওকে, তাহলে এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ তথ্য এবং উক্তির ব্যাখ্যা। আমরা পরবর্তী শেষ অংশে গিয়ে তো এমসিকিউ দেখবো। এখানে কয়টা এমসিকিউ, আমরা 10 থেকে 20টা এমসিকিউ এখান থেকে পড়বো। আমরা চলে আসলাম পরের গল্প শোভা। আমরা প্রথমে সবগুলো গদ্য পদ্যের মূল বেসিক অংশটা আলোচনা করবো শুরুর অংশে, শেষে গিয়ে আমরা এমসিকিউটা দেখবো। ওকে, শোভা অসামান্য প্রতিভাধর ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র 15 বছর বয়সে বনফুল কাব্যগ্রন্থ প্রকাশ করেন। 1913 সালে, সালটা মনে রাখতে হবে, 1913 সালে গীতাঞ্জলি বা সং অফারিংস কাব্যের জন্য এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান। এশীয়দের মধ্যে তার লিখিত শেষের কবিতা একটি হচ্ছে কি উপন্যাস। শেষের কবিতা হচ্ছে একটা উপন্যাস, এটা কবিতার বই না, এটা উপন্যাস। শেষের কবিতা হচ্ছে একটা উপন্যাস। এটা এমসিকিউতে বহুবার আসছে, এই জন্য লাস্টের উল্লেখ করে দিয়েছি। তার সম্পর্কে এতটুকু জানলেই হবে কবি পরিচিতির অংশ থেকে। নেক্সট, এখানে শব্দার্থ হচ্ছে শুল্কা দ্বাদশী মানে চাঁদের 12তম দিন। মুখ মানে হচ্ছে বধির বা হচ্ছে বোবা। কিশালয় হচ্ছে গাছের নতুন পাতা। গর্ভের কলঙ্ক খুবই ইম্পর্টেন্ট একটা, এটা ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে, নিশ্চিত থাকো। যে ব্যক্তি বা বস্তুকে পরিবারে নেতিবাচক হিসাবে দেখা হয়। চিরনিস্তব্ধ হৃদয় উপকূল মানে শান্ত হৃদয়। কপল মানে হচ্ছে গাল। বিজন মূর্তি মানে হচ্ছে নির্জন অবস্থা, এটা ইম্পর্টেন্ট। তাহলে এখানে এই দুটো ইম্পর্টেন্ট বেশি। একটা হচ্ছে কি গর্ভের কলঙ্ক, বিজন মূর্তি, আর ওই যে শুল্কা দ্বাদশী। এনাফ হয়ে গেল কিন্তু আমাদের। এখন পরে আমাদের উক্তির ব্যাখ্যাগুলো জানবো। গুরুত্বপূর্ণ উক্তির ব্যাখ্যা। এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। আমরা জানি এটা গর্ভের কলঙ্ক সে মনে করে, সেই অংশটুকুর কথাই বলা হয়েছে। বিধাতার অভিশাপ স্বরূপ আছে এটা। তাহলে এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল কি, সে বিধাতার অভিশাপ স্বরূপ। মাথায় গর্ভের কলঙ্ক মনে করতেছে, সেই অংশটুকু আমরা পড়ে আসছি আগে। তুমি আমাকে যাইতে দিও না মা। শোভার এই কথায় প্রকাশ পায় হচ্ছে আকুলতা। এটা এমনি বোঝা যায় বলে আকুলতা হিসেবে এখানে বলা হয়েছে। ব্যাকুল হয়ে পড়তেছে। কিরে সুভাষিনী, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস। প্রতাপের এই কথা শোভার দুঃখ পাওয়ার কারণ হচ্ছে অবহেলা। সে অবহেলা করে তাকে এই কথাগুলো বলতেছিল। মানে মূল হিরো এবং হিরো। আচ্ছা, পিতামাতার নীরব হৃদয় বার বলতে শোভা গল্পে মা বাবার হৃদয়ে দুশ্চিন্তা বোঝানো হয়েছে। তাহলে এই যে নীরব হৃদয় ভার, এইটা বলতে দুশ্চিন্তা।
কালো চোখকে তর্জমা করতে হয় না, কালো চোখকে তর্জমা করতে হয় না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বাক্য। কারণ চোখের সৌন্দর্য এবং অঙ্গভঙ্গির মাধ্যমে অভিব্যক্তি প্রকাশ পায়। আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো, শুভা এ কথা নদী তটকে বলেছে। এই যে নদী তটকে বলা হয়েছে বলে আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। শুভা সম্পর্কে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ উক্তিগুলোও জানলাম। ওকে, নেক্সট বই পড়া। প্রমোদ চৌধুরী। বাংলা সাহিত্যে নতুন গদ্য ধারা সৃষ্টি এবং সম্পাদিত সবুজ বাংলা পত্রিকার মাধ্যমে চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালনকারী প্রমোদ চৌধুরীর ছদ্মনাম ছিল কি? বীরবল তার নাম ছিল। চারিয়ারি কথা, সনেট ৫০ এবং প্রবন্ধ সংগ্রহ তার উল্লেখযোগ্য গ্রন্থ। যারা আমরা বই পড়া এবং শুভা দুটো ক্লাস দেখেছো, সেখানে আমি এই অংশটুকু আলোচনা করেছিলাম, আই থিঙ্ক তোমরা জানো। ওকে, যারা দেখোনি অবশ্যই দেখে নিবা। ভারে ও ভবানী মানে রিক্ত বা শূন্য, গতা সমান হচ্ছে মৃত, কারদান হচ্ছে বাহুদরি, বাহাদুরি, লাস্ট হচ্ছে কি দাতা কর্ণ, এটা ইম্পর্টেন্ট। মহাভারতের বিশিষ্ট চরিত্র কুন্তিপুত্র এবং দানের জন্য বলছে প্রবাদ তুল্য মানুষ। তাহলে ইনফ্যান্টাইল অর্থ হচ্ছে অপরিণত, ইম্পর্টেন্ট লাস্টেরটা। হয়ে গেল আমাদের শব্দার্থ অংশটুকু। নেক্সট, একটি বিশিষ্ট অভিজাত সভ্যতা কি? ভারতীয়দের। একটি বিশিষ্ট অভিজাত সভ্যতা ভারতীয়দের। লাস্টে কি? এহেন শিক্ষা পদ্ধতি, আমাদের শিক্ষা পদ্ধতি, এহেন শিক্ষা পদ্ধতি তাদের মনকে জখম করলেও একেবারে বধ করতে পারে না কঠিন প্রাণের লোকদের। ওকে, মনের দাবি রক্ষা না করলেও মানুষের আত্মা বাঁচে না। এখানে এই মনের দাবি এই অংশটুকু বলতে সাহিত্যের আনন্দ, এইটা বলা হয়েছে, সাহিত্যের আনন্দ, মনের দাবি। এখন তোমরা তো বাদ দিয়ে আমার ক্লাস দেখতেছো, পরীক্ষা না থাকলে দেখার প্রয়োজন ছিল না, তো বই দেখবার পড়লেই হতো, ওটা এরকম না, সে কথা বলা হয়েছে। আমাদের জাত মানুষ হবে বলতে বোঝানো হয়েছে সুশিক্ষিত হবে। সেই গঙ্গাতে অবগাহন করেই আমরা আমাদের সকল পাপ মুক্ত হব। মনের সংকীর্ণ, খেয়াল করে দেখো, মনের সংকীর্ণতা মুক্তি, এখানে মুক্তি বোঝানো হয়েছে বা মুক্ত। কি লিখেছি? সেই গঙ্গাতে অবগাহন করেই আমরা আমাদের সকল পাপ মুক্ত হব। বই পড়ে মনের আনন্দ। নেক্সট, আমাদের শিক্ষা আমাদের নির্জীব করেছে, আমাদের শিক্ষা পদ্ধতি ত্রুটিপূর্ণ বোঝানো অর্থে এটা বলা হয়েছে। আমরা লাস্টেরটাতে কম বেশি বুঝতেই পারি বলে আমাদের শিক্ষা পদ্ধতি ত্রুটিপূর্ণ, এই অর্থে এই কথাটা বলা হয়েছে। নেক্সট, ওকে, আমাটির ভেপো, খুবই অল্প কথা বললে হবে। পথের পাঁচালী ইসামতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর উল্লেখযোগ্য উপন্যাস। তাহলে দেখতে বললাম দুটো, একটা হচ্ছে পথের পাঁচালী, আর হচ্ছে ইসামতি। ইসামতি উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। এই হচ্ছে তার সম্পর্কে, এতটুকু জানলেই হবে। নেক্সট, রুয়াক, ঘরের সামনের খোলা জায়গা বা বারান্দা, এটা হচ্ছে রুয়াক। পিঁজরাপোলের আসামি মানে খাঁচায় পড়ে থাকা অবহেলিত আসামির মতো। গরাদ মানে হচ্ছে জানালার শিক, গরাদ মানে জানালার শিক। হয়ে গেল শব্দার্থ অংশটুকু আমাদের। নেক্সট, গুরুত্বপূর্ণ উক্তির ব্যাখ্যার মধ্যে মিষ্টি যেন গুড় দেব তোমায়, দুর্গার উক্তিতে প্রকাশ পেয়েছে, ক্ষোভ প্রকাশ করেছে। মিষ্টি না গুড় দেব তোমাকে, লিখছে কি মিষ্টি যেন গুড় দেব তোমায়, দুর্গার উক্তিতে প্রকাশ পেয়েছে ক্ষোভ, ক্ষোভ ঝেড়ে কথাগুলো বলেছেন। তেলের ভার শুলে মা মারবে যে, আমার কাপড় যে বলি, উক্তিতে প্রকাশ পেয়েছে ভীরুতা বা সতর্কতা। ওকে, এটা স্টার দিয়ে রাখলাম, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। মা ঘাটে থেকে আসেনি তো, ভীরুতা এবং সতর্কতা বোঝাতে এই অংশটুকু বলা হয়েছে। মা ঘাট থেকে আসেনি তো, ভীরুতা বা সতর্কতা অর্থে। সতর্কতা এই শব্দটা এই গদ্যে খুবই খুবই ইম্পর্টেন্ট। কয়েকবার পরীক্ষায় এই সতর্কতা শব্দ নিয়ে আরো কয়েকটা আছে। আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাধা বলতে আক্ষেপ বোঝানো, আক্ষেপ করে কথাটা বলা হয়েছে। তোমার তো আবার গল্প করে বেড়ানোর স্বভাব বলতে অবিশ্বাস বোঝানো হয়েছে। ওতে খেলো হয়ে যেতে হয়, ব্যক্তিত্ব হালকা হয়ে যায় বোঝানো অর্থে বোঝানো হয়েছে, অর্থাৎ ওতে খেলো হয়ে যেতে হয়,
এটা হচ্ছে ব্যক্তিত্ব হালকা হয়ে যায় এই অর্থে। এই চার্ট করে দিয়েছি, জাস্ট পড়লেই হবে ইনশাল্লাহ, এর বাইরে এক্সট্রা লাগতেছে না, মূল বইটা বিশ্লেষণ হয়ে যাচ্ছে। নেক্সট, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোহাম্মদ ওয়াজেদ আলী পরিচ্ছন্ন চিন্তা ও যুক্তিবাদী মন দিয়ে সবকিছু বিচার করা এবং সহজ সরল প্রকাশভঙ্গি মোহাম্মদ ওয়াজেদ আলীর রচনার প্রধান বৈশিষ্ট্য। তার গদ্য শৈলী ঋজু এবং রচনা সাবলীল। তিনি মাসিক ও দৈনিক মোহাম্মদী পত্রিকায় কর্মরত ছিলেন এবং মরু ভাস্কর তার উল্লেখযোগ্য গ্রন্থ। এই যে মরু ভাস্কর, এই নামটা মনে রেখো, মোহাম্মদ ওয়াজেদ আলী। নেক্সট শব্দ তোমরা দেখে নেব। স্থিতধি মানে হচ্ছে স্থির বুদ্ধি সম্পন্ন। তৃতীয়া মানে হচ্ছে ভিজে। হিজরত মানে হচ্ছে পরিত্যাগ। বীরবাহু মানে হচ্ছে শক্তিধারী। পত্তলিক মানে হচ্ছে মূর্তি পূজাকে বলা হয়েছে। পুলক দীপ্তি মানে হচ্ছে আনন্দের উদ্ভাস। বৈরী বা অরাতি মানে হচ্ছে শত্রু। ধি মানে বুদ্ধি, আর রাহি মানে পথিক বা মুসাফির। ইনাফ। নেক্সট, সেই সত্যকে তিনি জীবনের শ্রেষ্ঠ সম্বল জ্ঞানে আশ্রয় করিয়াছিলেন, দিন ইসলামকে। সেই সত্যকে, সেই সত্য, এই শব্দটাকে, এটা ইম্পর্টেন্ট। মহানবীর রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় হলো হুদায়বিয়ার সন্ধি। এটা হচ্ছে তার রাজনৈতিক দূরদর্শিতার, শব্দটা মাথায় রাখতে হবে। তিনি সেই সত্য তোমাদের দিয়ে গেলেন। এখানে সেই সত্য বলতে বোঝানো হয়েছে ইসলাম। এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। এই উক্তিতে প্রকাশ পেয়েছে ক্ষমাশীলতা। আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই। এই উক্তিতে প্রকাশ পেয়েছে সাধারণ যাপিত জীবন, অর্থাৎ অনাড়ম্বর জীবন যাপন, একেবারে সাধারণ সাদাসিধে। আধার ঘনিয়ে আসিল, কথাটি দ্বারা বোঝানো হয়েছে মহত্ব। সুন্দর ব্যাখ্যা জানতে হবে। নেক্সট, নিম গাছ বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। তিনি 1918 সালে 1918 মাথায় রাখলে হবে। শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা এবং প্যারোডি লিখে সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন। তিনি প্রবাসী পত্রিকায় 1 পাতা 8 পাতার গল্প লিখতেন। তার গল্পগুলো আকারে ছোট অথচ বক্তব্যে তাৎপর্যপূর্ণ। এই যে আকারে ছোট অথচ বক্তব্যে তাৎপর্যপূর্ণ, ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। এরপরে বাস্তব জীবন এবং জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদান তার গল্পে এবং উপন্যাসে সুনিপুণভাবে প্রকাশিত হয়েছে। শনিবারের চিঠির মাধ্যমে বনফুলের সাহিত্য অঙ্গনে প্রবেশ। শনিবারের চিঠি। আচ্ছা, আমরা শব্দটা দেখে নিই কয়েকটা। শিকড় অনেক দূর চলে গেছে, তার মানে বইয়ের সংসারের জালে চারদিকে আবদ্ধ হওয়াকে, এই যে চারদিকে আবদ্ধ হওয়াকে চাইলে আর বেরোতে পারবে না, সেটা বোঝানো হয়েছে। অব্যর্থ, যা বিফল হবে না। শিকড় মানে হচ্ছে সাংসারিক বন্ধন। এখানে এই গল্পে শিকড় বলতে সাংসারিক বন্ধনকে বোঝানো হয়েছে। এটা ইম্পর্টেন্ট। শিকড় বলতে কি বোঝানো হয়েছে মাথায় রাখতে হবে। নেক্সট, বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে। এই আবর্জনা বলতে বোঝানো হয়েছে পারিবারিক অবহেলা। একজাক নক্ষত্র, এখানে নক্ষত্র নামে, নক্ষত্র বলতে বোঝানো হয়েছে সবুজ সায়রে। নক্ষত্র বলতে বোঝানো হয়েছে এটা হচ্ছে নিম গাছের ফুলের বাহারকে, আর সবুজ সায়রে বলতে নিম পাতা। দুটো অর্থ কিন্তু। সবুজ সায়র মানে হচ্ছে কি নিম পাতা, নক্ষত্র মানে হচ্ছে নক্ষত্র নিম গাছের ফুলের বাহারকে বোঝানো হয়েছে ভিন্ন ভিন্ন ভাবে। নেক্সট, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আর এক আবর্জনা। স্বাভাবিকতা ব্যাহত করা, বাধাই দিয়েছে, বিস্তৃতি হচ্ছে না, ব্যাহত হয়, বাধাগ্রস্ত হয়। নিম গাছটা ইচ্ছা করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়। এখানে বলতে বোঝানো হয়েছে মুক্তির অনবদ্য বাসনা। লোকটা তাকিয়ে আছে, মনে হচ্ছে তার সাথে সে চলে গেলে ভালো হতো, এটা বোঝানো হয়েছে। গৃহকর্ম নিপুণা, আর কি ইম্পর্টেন্ট এই বাক্যটি, 3 স্টার না, আর কয়েকটা স্টার দিয়ে রাখলাম। গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটি ঠিক এক দশা বলতে বোঝানো হয়েছে নারীর অবহেলা এবং অনাদরের জীবন। নেক্সট, শিক্ষা এবং মনুষ্যত্ব। মুতার হোসেন চৌধুরী একজন সংস্কৃতিবান এবং মার্জিত রুচি সম্পন্ন ব্যক্তি হিসাবে খ্যাত, যার লেখায় মননশীলতা এবং চিন্তার
স্বচ্ছন্দ প্রকাশ ঘটে এবং গদ্যে প্রমোদ চৌধুরী, এই যে ইম্পর্টেন্ট একটা জিনিস, গদ্যে প্রমোদ চৌধুরীর প্রভাব লক্ষণীয়। তিনি ঢাকা থেকে প্রকাশিত শিখা পত্রিকার সাথে যুক্ত ছিলেন। তার মৃত্যুর পর প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতি কথা, এই যে সংস্কৃতি কথা খুবই ইম্পর্টেন্ট, বাংলা সাহিত্যের মননশীল প্রবন্ধ ধারার একটি উল্লেখযোগ্য সংযোজন। সভ্যতা ও সুখ, তার দুটি অনুবাদ গ্রন্থ, সভ্যতা ও সুখ, এটা হচ্ছে অনুবাদ গ্রন্থ, এমসিকিউ থাকবে, অনুবাদ গ্রন্থ সভ্যতা এবং সুখ। শিক্ষা মনসত্ব প্রবন্ধটি তার সংস্কৃতি কথা, এই যে এখানে এটার কথা বলা হয়েছে, সংস্কৃতির কথা গ্রন্থের মনসত্ব শীর্ষক প্রবন্ধের অংশ বিশেষ। পরের অংশ, লেফাফা দুরস্তি মানে হচ্ছে বাইরের দিকে থেকে ত্রুটিহীনতা কিন্তু ভিতরে ফাঁপা। দেখো সুন্দর। জীবসত্তা, জীবের অস্তিত্ব, মানব সত্তা হচ্ছে মানুষের অস্তিত্ব। লেখক মনুষ্যত্বকে বোঝানোর জন্য এই মানব সত্তাকে এই কথাটা উল্লেখ করেছেন। অর্থ চিন্তার নিগড়ে সকলে বন্দী, জীবসত্তাকে টিকিয়ে রাখতে অধিক মনোযোগী অন্ন বস্ত্রের ব্যবস্থা করা। টাকা পয়সা উপার্জন করো, এটাই না, আর কিছু দরকার নেই। নেক্সট, কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু? যারা অর্থ সাধনায় ব্যস্ত, পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। এখানে পায়ের কাটা বলতে বোঝানো হয়েছে অন্ন বস্ত্রের চিন্তা। দ্যাটস ইট। এই দুটো জিনিস ভালো মতো জানতে হবে। প্রবাস বন্ধু সৈয়দ মুস্তফা আলী পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রবন্ধ লেখার অভিযোগে তাকে চাকরি ছাড়তে হয়। পাকিস্তান সরকারের বিরুদ্ধে তিনি লিখেছিলেন। এরপরে বিভিন্ন ভাষায় ব্যুৎপত্তি এবং অসাধারণ পাণ্ডিত্যের সংমিশ্রণে তিনি যে গদ্য রচনা করেছেন তা খুবই রসগ্রাহী। এই যে রসগ্রাহী, এই শব্দটা মনে রেখো, রসগ্রাহী হয়ে ওঠে। এই শব্দ দিয়েই বুঝতে হবে এটা হচ্ছে সৈয়দ মুস্তফা আলীর। নেক্সট, মর্তমান কলা মানে হচ্ছে মায়ানমারের মার্তামান দ্বীপে উৎপন্ন, মার্তামান দ্বীপে উৎপন্ন মায়ানমারের কথা উল্লেখ করেছে। কলার একটা জাত, পান্তুয়া, এটা ইম্পর্টেন্ট, তাদের রাখলাম। চিনির রসে ভেজানো ঘিয়ে ভাজা রসগোল্লা জাতীয় মিষ্টি। বারকস কাঠের তৈরি। কানা উঁচু বড় থালা। আচ্ছা, বপু মানে হচ্ছে দেহ, মানে বড় দেহ। তনু মানে হচ্ছে ক্ষীণ দেহ। বপু তনু, বপু মানে হচ্ছে বড়, তনু মানে হচ্ছে ক্ষীণ মানে ছোট। হরফোন মৌলা, এই যেটা ইম্পর্টেন্ট, হরফোন মৌলা, হরফোন মৌলা, এটাকে ইম্পর্টেন্ট দিয়ে রাখলাম অনেক বেশি করে, যে সকল কাজ করতে পারে, সকল কাজের কাজে। ও রভোয়া বলতে এই গদ্যে বোঝানো হয়েছে কি, আবার দেখা হবে। তাগদ মানুষের শক্তি, তাগদ মানুষের শক্তি। ওকে, এবার তুমি গিয়ে ভালো করে খাও। লেখকের বক্তব্যে প্রকাশ পেয়েছে বিরক্তি। যাও ভালো করে খাওয়া দাওয়া করো, পড়াশোনা ঠিক মতো করতে হবে। নেক্সট, একমুখে হয়ে বলছে তাজি ঘোড়াকে হার মানিয়ে ছুটে চলে। বরফের গুঁড়ো, এই যে একমুখী হয়ে পড়তেই থাকে, বরফের গুঁড়ো পড়তেই থাকে, এইটাকে বোঝানো হয়েছে। নেক্সট, এক একবার দম ফেললে 100টা বেমারি বেরিয়ে যাবে বলতে বোঝানো হয়েছে নির্মল প্রকৃতিকে। নির্মল প্রকৃতি, চিন্তা করে দেখো, এই বাক্যের সাথে নির্মল প্রকৃতির শব্দ যায়, কিন্তু এটা বোঝানো হয়েছে। এই সব যন্ত্রণা হচ্ছে এই বাংলা প্রথম পত্র এমসিকিউ। নেক্সট, সে বড় খুশি বাত হবে ভোজর। লেখকের এ কথা বলার কারণ ছিল কি, শীতকালটা সে পানশিরে কাটাবেন, শীতকালটা তিনি পানশিরে কাটাবেন, এই জন্য বলছেন সে বড় খুশি বাত হবে হুজুর, এই কথা বলছেন ওইটার আলোকে। 21 গল্প জহির রায়হান। জহির রায়হান সম্পর্কে একটু বেশি জানতে হবে। ওনাকে নিয়ে অনেকগুলো এমসিকিউ আসবে বিভিন্ন বোর্ডে, এই যে 3 স্টার আগে দিয়ে রাখলাম পড়ার আগে, একে নিয়ে অনেকগুলো ইনফরমেশন, চাইলে সম্পূর্ণটা ভালো মতো পড়বা। অন্য কারো কবি বলেছে যে পড়ার টাইম না পেলে এরটা পড়তে হবে এমসিকিউ এর জন্য মাস্ট। দেখো, মোহাম্মদ জহিরুল্লাহ বা জহির রায়হান, তার মোহাম্মদ জহিরুল্লাহ তার হচ্ছে ফুল নেম। জহির রায়হান একজন ছোট গল্পকার ও ঔপন্যাসিক হিসেবে পরিচিত। তিনি মূলত মধ্যবিত্ত জীবনের রূপকার বা চারপাশের মানুষের সুখ দুঃখ এবং আনন্দ বেদনার চিত্র তার রচনাকে সমৃদ্ধ করেছে। সমাজের নানা বৈষম্য ও অসঙ্গতির বিরুদ্ধে তার
খেয়াল করে দেখো এখানে বহু, খেয়াল করে দেখো কণ্ঠ, এখানে কণ্ঠ, কণ্ঠ ছিল বলিষ্ঠ এবং বাংলাদেশের একজন খ্যাতিমান চলচ্চিত্রকার হিসেবেও তিনি অধিক পরিচিত। হাজার বছর ধরে এটা সিনেমা আছে, বরফ গলা নদী, শেষ বিকেলের মেয়ে, আরেক ফাল্গুন তার উল্লেখযোগ্য উপন্যাস। 1972 সালের 30শে জানুয়ারি তিনি নিখোঁজ ও শহীদ হন, তার লাশ পাওয়া যায় নাই, তার লাশ পাওয়া যায় নাই, আফসোস। অ্যানাটমি মানে হচ্ছে জীববিজ্ঞানের, অ্যানাটমি জীববিজ্ঞানের একটি ক্ষেত্র যা জীবদেহের গঠন শনাক্তকরণ এবং বর্ণনার সাথে সম্পর্কিত। জর্জ বার্নার্ড শো একজন আইরিশ নাট্যকার এবং সমালোচক। স্কেলিটন মানে হচ্ছে কঙ্কাল, স্কাল মানে হচ্ছে মাথার খুলি। আমরা ছিলাম তিনজন, এখানে আমি বলতে গল্প কথককে বলা হয়েছে। এই অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না, এই কথা রাহাত বলেছিল। দেহটা যেন বরফের মতো জমে গিয়েছিল, কার? গল্প কথকের। এটা ভয়ে, দেহটা বরফের মতো জমে গিয়েছিল, কার? গল্প কথকের ভয়ে। নেক্সট, তবু না মরে আমি মরলে ভালো হতো, উক্তিটি রাহাতের। বলতে গিয়ে গলাটা ধরে এলো ওর। এখানে ওর বলতে রাহাতকে বলা হয়েছে। স্বপ্নালো চোখে স্বপ্ন নামতো তার, কার? এটা হচ্ছে তপুর। এই ছিল আমার হচ্ছে মূল বই বিশ্লেষণ। এই শীটটা তোমরা 1 ডিসেম্বর থেকে নিতে পারবা, ভর্তি কার্যক্রম স্টার্ট হবে। একেবারে সবগুলো গদ্য পদ্যভাবে লিখে দিয়েছি, এক্সাম হলে ইনশাল্লাহ নিরাশ হবে না। চলো আমরা এবার এমসিকিউ দেখবো। বলেছিলাম 360টা এমসিকিউ, মূল বই বিশ্লেষণ করা শেষ, অনেকভাবে বিশ্লেষণ করেছে তোমাদের জন্য। আগেই বলে দিলাম পরীক্ষায় কতগুলো এমসিকিউ ডিরেক্ট কমন পাবে, সে অংশ এখন বলবো। চলো দেখি আমাদের মূল এমসিকিউ। প্রিয় শিক্ষার্থী, এই সাজেশনটির নাম দিয়েছে 360 ডিগ্রি, অর্থাৎ 360টি এমসিকিউ এমনভাবে তৈরি করা হয়েছে আমি নিশ্চিত এক্সাম হলে গিয়ে তুমি অবশ্যই নিরাশ হবে না। তাহলে এখন আমরা দেখবো হচ্ছে আমাদের মূল এমসিকিউ। ইতোমধ্যে আমি বেসিক অংশটা আলোচনা করে ফেলেছি, এখন দেখবো হচ্ছে প্রত্যুপকার। এখানে প্রথম দেখতে পাচ্ছি টাইপ হচ্ছে 1। এই টাইপের কোশ্চেন থেকে আমরা সরাসরি প্রশ্ন কমন পেয়ে যাব, একেবারে যেভাবে দেয়া আছে প্রশ্ন ঠিক সেভাবেই কমন পেয়ে যাব। এটা হচ্ছে জ্ঞানমূলক টাইপের প্রশ্ন, ডিরেক্ট একবার অপশন সহ আমাদের কমন পড়বে। বর্ণ পরিচয় খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ এটা। বর্ণ পরিচয় বইটি কত সালে প্রকাশিত হয়? এটা হচ্ছে 1855 সালে। তাহলে বর্ণ পরিচয় বইটি কত সালে প্রকাশিত হয়? এটা হচ্ছে 1855। বাগদাদ নগরী, বাগদাদ নগরী কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে 763 খ্রিস্টাব্দে। 3টা সাল আমি পরপর দিয়েছি যেন তোমাদের মনে থাকে। কত সালে আখ্যান মঞ্জরি রচিত হয়? কত সালে আখ্যান মঞ্জরি রচিত হয়? স্বরে আ দিয়ে যেহেতু শুরু, দেখো সবগুলো মিল আছে। 1868, সবগুলো 8 দিয়ে 1868। আখ্যান মঞ্জরি 1868, সহজে তোমরা মনে রাখতে পারবে। তাহলে এই 3টা সাল ম্যাক্সিমাম বোর্ডে, এই 3টা সালের কোনো না কোনো একটা পরীক্ষা কিন্তু থাকবে। খুব ভালো মতো করে এই 3টা এমসিকিউ তোমাদের শুরুতেই দিয়ে রাখলাম। বর্ণ পরিচয়, বাগদাদ নগরী এবং হচ্ছে কত সালে আখ্যান মঞ্জরি রচিত হয়। ইনশাল্লাহ 3টা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো মতো করে তোমরা অবশ্যই এটা পড়ে যাবে। হস্তপদ বদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন, কে? খলিফা মামুনের কাছে। এই বাক্যে তাহার, তাহলে এই বাক্যে তাহার বলতে কাকে বলা হয়েছে? এটা হচ্ছে খলিফা মামুনের কাছে তিনি হস্তপদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন, তাহলে খলিফা মামুনের কাছে। যেহেতু এমসিকিউ করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মূল বইয়ের সাথে, যেহেতু এমসিকিউগুলো মূল বইয়ে সরাসরি থাকে না, আমাদের কোনো গাইড বা টেস্ট পেপারের সহায়তা নিয়ে এটা তৈরি করতে হয়, সেক্ষেত্রে উত্তর অনেক ক্ষেত্রে ভুল থাকতেই পারে। তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে কত নম্বর প্রশ্ন যদি কোনো কারণে কনফিউশন তৈরি হয়। আমি চেষ্টা করবো আরেকবার কারেকশন করে প্রথম কমেন্টে সেটা দিয়ে রাখতে, যেন তোমরা এটা সলিউশনটা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি। আলী ইবনে আব্বাস কেন দামেস্কাস নগরের শুভ কামনা করেন? কেন করেন? কৃতজ্ঞতায়। তাহলে আলী ইবনে আব্বাস কেন দামেস্কাস নগরীর শুভ কামনা করেন? সেটা হচ্ছে কৃতজ্ঞতায়, কৃতজ্ঞতা প্রকাশ করার ক্ষেত্রে তিনি এইটা শুভ কামনা করেন আর কি। গৃহস্বামী
আমার অভয় প্রদান করিলেন। তাহলে গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন। গৃহস্বামীর কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? মহানুভবতা। তাহলে গৃহস্বামী আমার অভয় প্রদান করিলেন। এখানে গৃহস্বামীর কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? মহানুভবতা। আশ্রয়দাতার বাড়িতে আলী ইবনে আব্বাস কতদিন অবস্থান করছিলেন? 30 দিন, মানে 1 মাস। আশ্রয়দাতার বাড়িতে আলী ইবনে আব্বাস কতদিন অবস্থান করেছিলেন? 1 মাস, মানে 30 দিন। তিনি আমার আকার প্রকার দর্শনে বুঝিতে পারিলেন। এখানে তিনিটা কে ছিল? আশ্রয়দাতা। তিনি আমার আকার প্রকার দর্শনে বুঝিতে পারিলেন। এখানে তিনি হচ্ছেন আশ্রয়দাতা। তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। তাহা হলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। কি হলে? কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পেলে। কৃতজ্ঞতা প্রকাশের যদি সুযোগ পায় তাহলে মৃত্যুকালেও তার আর কোনো ক্ষোভ থাকবে না। বোধ করি আমার প্রাণদণ্ড হইবে। তাহলে বোধ করি আমার প্রাণদণ্ড হইবে। বন্দির এ কথায় তার কোন চেতনা প্রকাশ পায়? দূরদর্শিতা। সে আগেই বুঝতে পারতেছে, তার মানে দূরদর্শিতা। বোধ করি আমার প্রাণদণ্ড হইবে। বন্দির এ কথায় তার কোন চেতনা প্রকাশ পায়? এটা হচ্ছে দূরদর্শিতা। এই জন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ এবং দেশ বা বিদ্বেষ জন্মিবে। কেন? বন্দিকে ছেড়ে দেওয়ার জন্য। এজন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ এবং দেশ জন্মিবে। কেন? এটা হচ্ছে বন্দিকে ছেড়ে দেওয়ার জন্য। প্রত্যুপকার গল্পে খলিফাকে বিনীতভাবে কি সম্বোধন করা হয়েছে? ধর্মাবতার। ধর্মাবতার, এটা হচ্ছে তাকে সম্বোধন করা হয়েছে। তাহলে প্রত্যুপকার গল্পে খলিফাকে বিনীতভাবে সম্বোধন করা হয়েছে হচ্ছে ধর্মাবতার। এরপরের যে প্রশ্নটি, তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল কেন? তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল কেন? এটা হচ্ছে অপরাধীকে ছেড়ে দিয়েছে সন্দেহে। অপরাধীকে ছেড়ে দিয়েছে এই সন্দেহে। খলিফা মামুনকে মহামতি এবং অতি উন্নত চিত্ত পুরুষ বলা হয়েছে কেন? সুবিবেচনার জন্য। তাহলে খলিফা মামুনকে মহামতি এবং অতি উন্নত চিত্ত পুরুষ বলা হয়েছে সুবিবেচনার জন্য। কোপানল শব্দটি প্রত্যুপকার গল্পে কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা আমরা শুরুর অংশে দেখে আসি, যাওয়া অর্থে। যাওয়া অর্থে। এবার আসি টাইপ হচ্ছে 2। এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আমরা সরাসরি কমন পেতেও পারি, নাও পেতে পারি। এখানে ব্যাপারটা এরকম হবে, আলী ইবনে আব্বাস আশ্রয়দাতার পরিচয় পেয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তর হবে হচ্ছে কত? 1 আর 3। তাকে স্বাধীন করার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার। তার মানে 2 নাম্বার উত্তরটা আমরা নেই। 2 নাম্বার উত্তরটা আমাদের হবে না। পরীক্ষায় কি করলো? এই 2 নাম্বার উত্তরটা চেঞ্জ করে অন্য একটা দিল, যেখানে উত্তর 1 2 3 হয়ে গেল। এরকম হতে পারে, এরকম হতে পারে। আবার এই অপশনটা পরিবর্তন করে আর একটা অপশন দিল, যেখানে উত্তর হবে না, উত্তর হবে শুধুমাত্র 1। এরকম হতে পারে। তার মানে এইরকম পরিবর্তন হয়ে আসতে পারে। এইখানে সেই সুযোগটা আছে। এই জন্য বলা হয় সরাসরি কমন পড়তে পারে, আবার অপশন পরিবর্তন হয়ে আসতে পারে। খুবই একটা চিরন্তন একটা সত্য কথা তোমাদের বলবো এখন। তুমি থাম্বনেইলে কি দেখতে পাচ্ছ? বল 30 আউট অফ 30 তুমি কমন পাবে। এই যে তুমি যে এই টাইপের কোশ্চেনগুলো অনেকগুলো প্র্যাকটিস করে যাচ্ছ বলে এইরকম টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসবে। অনেকগুলো তোমার জন্য তৈরি করে দিয়েছি। এই জন্য এখানে 30 আউট অফ 30 কথা বলা হয়েছে। তুমি যদি মনে করো এই কোশ্চেনটা ডিরেক্ট দিবে, হতেও পারে, না হতে পারে। সেই ক্ষেত্রে তার মানে এক্সাম হলে যাওয়ার আগে তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারতেছো। এক্সাম হলে যাওয়ার আগে তুমি জানো, এক্সাম হলে যাওয়ার আগে তুমি জানো, আর রিপিট এগেইন, এক্সাম হলে যাওয়ার আগে তুমি জানো বলে তোমার 15টি কোশ্চেন, 10 থেকে 15টি কোশ্চেন সরাসরি কমন আসবে। বাকি যে প্রশ্নগুলো আছে এটা পরিবর্তন হয়ে আসবে। আমি এতগুলো প্রশ্ন তোমাকে দিয়েছি জানো, সেই বাকি প্রশ্নগুলো তুমি সহজে ক্যাচ করতে পারো। এই জন্য 30 আউট অফ 30। এটা মাথায় নিয়ে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে যেতে হবে। দামেস্ক নগরের আলী ইবনে আব্বাসের কাছে পরিচিত যে কারণ। তাহলে দামেস্ক নগরী আলী ইবনে আব্বাসের কাছে পরিচিত যে কারণে, কারণটা ছিল ওখানে তার প্রাণ রক্ষা হয়েছিল, ওখানে আশ্রয়দাতার বাস। এই দুটি কারণে।
প্রত্যুপকার গল্পে সম্ভ্রান্ত ব্যক্তির চরিত্রে ফুটে উঠেছে নিঃস্বার্থ পরোপকার এবং আরেকটা হচ্ছে কি মহানুভবতা। এই দুটি, তাহলে নিঃস্বার্থ পরোপকার এবং হচ্ছে মহানুভবতা। আচ্ছা, পরের যে এমসিকিউটি আছে, সরাসরি কমন থাকবে না, তাহলে উদ্দীপক নির্ভর যত প্রশ্ন আছে একেবারে নিশ্চিত ধরে নাও 0.01% তোমার কমন পড়বে এই টাইপের প্রশ্নগুলো সরাসরি। কিন্তু এই যে উদ্দীপক নির্ভর প্রশ্নগুলো যে আমি এখানে দিলাম তোমার জন্য, তুমি এটা পড়ে যেন ক্যাচ করতে পারো, হ্যাঁ এই টাইপের কোশ্চেনগুলো আসলে এই গল্পের আলোকে গল্পের মূল ভাবটা আমি জানি, আমি খুব সহজে আনসার করতে পারবো। এটাই হচ্ছে এই প্রশ্নগুলো দেওয়ার মূল মোটিভ। এতগুলো প্রশ্ন পড়ার প্রয়োজন না, এখানে এসে 2 থেকে 3টা প্রশ্ন প্র্যাকটিস করলেই হয়ে যায়। সাদমান একদিন তাহমিদকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচায়। তাহমিদ বন্ধুর এ উপকার মনে রাখে। একদিন সাদমান রোড অ্যাক্সিডেন্টে গুরুতর আহত হলে তাহমিদ তাকে হাসপাতালে নিয়ে যায় এবং রক্ত দিয়ে কিছুটা হলেও ঋণ শোধ করে। দেখো গল্পের সাথে কিন্তু মিল আছে। উদ্দীপকের সাদমান প্রত্যুপকার গল্পে কার প্রতিরূপ? এটা হবে কার প্রতিরূপ। এখন তোমার কাছে প্রশ্ন, এই 19 নাম্বার এবং 20 নাম্বার প্রশ্ন উত্তর কি হবে? 19 এবং 20 নাম্বার প্রশ্ন উত্তর কি হবে? যারা উত্তর করতে পারবে তারা ইতিমধ্যে এটার মূল ভাবটা পড়ে ফেলেছো, তারা এই গল্পের মূল ভাবটা জানো, কোন ক্যারেক্টারের কথা এখানে বলা হয়েছে। ইতিমধ্যে 20 নাম্বার প্রশ্ন উত্তর আমরা কয়েকবার দেখে আসছি। প্রত্যুপকার কৃতজ্ঞতা আপন স্বার্থে, বুঝতেই পারছো উত্তর কোনটা হবে না। যা হোক, তার মানে 19 এবং 20 নাম্বার উত্তরটা কোনটা হবে কমেন্টস করে জানাতে পারো। ওকে, আমরা পরের চলে আসলাম শোভা। সরাসরি কমন থাকবে যে প্রশ্নগুলো, একেবারে উদ্দীপক বলতেছে একেবারে অপশনগুলো সহ কমন পেতে পারো। সেই প্রশ্নগুলো হচ্ছে, এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। শোভা কোন কথা বলেছিল? এটা সে বিধাতার অভিশাপ, এটা সে জানে। শোভা সাধারণের দৃষ্টিপথ থেকে নিজেকে গোপন রাখতে সচেষ্ট ছিল কেন? ওই সেম একই কথা, বিধাতার অভিশাপ মনে করে সে নিজেকে, এটাই। শোভা গল্পে শোভার জীবন চিত্রের সঙ্গে প্রকৃতির সাদৃশ্য কিসে? ভাষায়। শোভা গল্পে শোভার জীবন চিত্রের সঙ্গে প্রকৃতির সাদৃশ্য কিসের? হচ্ছে ভাষায়। ওকে, তাহলে আমরা দেখলাম প্রাণ স্পন্দনে লক্ষ্য তরুর করে, জীবন প্রবাহ সঞ্চারিত মর্মরে, বক্ষে জাগায় আগামী দিনের আশা। উদ্দীপকের ভাবটি শোভা গল্পের শোভার কোন অভিব্যক্তি ব্যক্ত করে? প্রকৃতি প্রেম। এখানে যে উদ্দীপক কথা বলা হয়েছে, দেখো তরুর কথা বলা হয়েছে, গাছগাছালির কথা বলা হয়েছে, আবার আগামী দিনের যা হোক এই বৃক্ষের বক্ষে, অর্থাৎ প্রাণ স্পন্দনের লক্ষ্য তরুর করে, জীবন প্রবাহ সঞ্চারী মর্মরে, অর্থাৎ টোটাল একটা প্রকৃতিকে নির্দেশ করা হয়েছে বলেই আমরা বললাম প্রকৃতি প্রেম। যদি এই টাইপের কোশ্চেনগুলো প্র্যাকটিস করে না যায় তাহলে এক্সামে গিয়ে ঝামেলায় পড়তে পারো। অনেক ভালো শিক্ষার্থী কিন্তু বাসায় এসে প্রথম দিন পরীক্ষা দিয়ে এসেই কনফিউশনে পড়ে যায়, উত্তর কি 1 আর 2 ছিল, না 1 আর 3 ছিল, না 1 2 3 ছিল, এরকম একটা ঝামেলায় তারা পড়ে যায়। অতএব এই টাইপের কোশ্চেনগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। শোভার পক্ষ থেকে প্রতাপের জন্য কয়টি করে পান বরাদ্দ ছিল? 1টা করে পান বরাদ্দ ছিল। শোভা মুক্তির আনন্দ খুঁজে পায়, এটা খুবই কমন একটা প্রশ্ন এবং অনেকবার পরীক্ষায় এটা আসছে বিভিন্নভাবে। বিপুল নির্বাক প্রকৃতিতে, এটা আমরা মূল অংশে দেখে আসছি। চণ্ডীপুর গ্রামের মেয়ে, তাহলে গ্রামের নামটা চণ্ডীপুর। শোভা সঙ্গীর মধ্যে ভাষা বিশিষ্ট জীব বলা হয়েছে কাকে? প্রতাপকে, আমাদের গল্পের হিরো। শোভা আপনাকে আপনি দেখিতেছে কেন? শোভা আপনাকে আপনি দেখিতেছে কেন? বয়স সন্ধিকালে উপনীত বলে। শোভাকে মা তার গর্ভের কলঙ্ক মনে করেন, কেননা শোভা বাক প্রতিবন্ধী, এই জন্য, কারণ আমরা জানি সে বাক প্রতিবন্ধী। কে শোভার মর্যাদা বুঝতো? আমরা জানি আমাদের গল্পে হিরু প্রতাপ সাহেব। শোভা কখন নদী তটে সস্প সজ্জায় লুটিয়ে পড়ে? সেটা হচ্ছে শুল্কা দ্বাদশীর রাতে, চাঁদের 12তম দিন। ওকে, আমরা পরের কোশ্চেন চলে আসলাম। শোভা গল্পে উল্লেখিত গম্ভীর নিস্তব্ধ পাতালপুরী কেমন? মণিদীপ্ত। শোভা গল্পে উল্লেখিত গম্ভীর নিস্তব্ধ পাতালপুরী কেমন? সেটা হবে মণিদীপ্ত। শোভা শয়ন গৃহ হইতে বাহির হইয়া
কোথায় লুটিয়ে পড়ে? নদী তটে। ডাগর চোখ মেলে শোভা কার মুখের দিকে চেয়ে থাকতো? বাবা মায়ের দিকে। শোভার চোখের ভাষা কেমন? অসীম উদার বা অতল স্পর্শ গভীর। শোভার চোখের ভাষা কেমন? অসীম উদার বা অতল স্পর্শ গভীর। এবার আমরা আসি সেই 1, 2, 3 টাইপের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো। বহুপদী। সুবা গোসাইদের ছেলে প্রতাপকে আশ্চর্য করার চেষ্টা করতে চাইতো কেন? তার কারণ ছিল নিজের গুরুত্ব প্রকাশের আশায়, তার মনে একটু জায়গা করে নেয়ার লোভে। অর্থাৎ 1 আর 3 আমরা দেখতে পাচ্ছি। আমাদের গল্পের কিছু রোমান্টিক মুহূর্ত বলতে পারি আমরা। এটা হচ্ছে 1 আর হচ্ছে 3। সুবা নিজেকে সবসময় গোপন রাখতে চেষ্টা করতো, এটা আমরা ইতিমধ্যে জানি কম বেশি, যারা এই গল্পটা একটু একটু পড়েছো। হীনমন্যতায় ভুগতে, কেউ তাকে বুঝতে চাইতো না, এরকম। 2 আর 3 দেখতে পাচ্ছি উত্তর আমরা। সুবা বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত কেন? ওই যে প্রতাপের মনোযোগ আকর্ষণ করার জন্য সে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত, যেন প্রতাপ তার প্রতি সবসময় আকর্ষণিত থাকে আর কি, এই জন্য। যা হোক, আমরা পরবর্তী আসি। এবার আসি সরাসরি যে অংশটা কমন পাওয়ার সম্ভাবনা খুবই কম, নাই বললেই চলে। 0.1% বা 1%, 2% হতে পারে। হাবিবের প্রাণাধিক প্রিয় গরু কালামানিককে অভাবের তাড়নায় বিক্রি করতে নিয়ে যাচ্ছে। কালামানিকের চোখে পানি দেখে হাবিব গরু বিক্রি না করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। দেখতে পাচ্ছ কিভাবে একটা উদ্দীপকের সাথে কোন গল্পের লিঙ্ক আছে সেটা তোমাকে বের করতে হবে খুব দ্রুত। এই টাইপের কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে সেটা মনে চলে আসবে ইনশাল্লাহ। উদ্দীপকের হাবিবের সঙ্গে নিচের সাদৃশ্যপূর্ণ চরিত্র কোনটি? শোভা। উক্ত সাদৃশ্যের কারণটা কি? পশুপ্রীতি, জীব প্রেম এবং বিবেকবোধ। আমরা জানি এটা পশুপ্রীতি এবং জীব প্রেম, এটা 1 আর 2 হবে। এবং এই একটা ঘটনা আমাদের ছিল। আমরা চলে আসলাম এবার বই পড়া অংশে। টাইপ 1-এ আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কিসের চাইতে কম নয়? হাসপাতালের চাইতে কম না। আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কিসের চাইতে কম নয়? হাসপাতালের চাইতে কম নয়। বই পড়া প্রবন্ধের লেখকের মতানুসারে সাহিত্য চর্চার সুফল সম্পর্কে অনেকে সন্দিহান কেন? বই পড়ায় প্রত্যক্ষ আয়ে ব্যবস্থা হয় না, সরাসরি কোনো আয় নাই, আমরা ইনকাম পাচ্ছি না, আউটপুট পাচ্ছি না সরাসরি, এজন্য। একটি বিশিষ্ট অভিজাত সভ্যতা বলতে লেখক কোনটিকে বুঝিয়েছেন? ভারতীয়দের। একটি বিশিষ্ট অভিজাত সভ্যতা বলতে লেখক কোনটি বুঝিয়েছেন? ভারতীয়দের। আমাদের স্কুল কলেজের ছেলেমেয়েরা বই পড়ে কিভাবে? বাধ্য হয়ে। পরীক্ষায় পাশ করতে হবে, তোমরা এখন পড়তেছো, পরীক্ষা না হলে এটা পড়তে না। যা হোক, এহেন শিক্ষা পদ্ধতি তাদের মনকে জখম করলেও একেবারে বধ করতে পারে না। লেখক এখানে কাদের কথা বুঝিয়েছেন? কঠিন প্রাণের লোকদের কথা বলেছেন। এহেন শিক্ষা পদ্ধতি তাদের মনকে জখম করলেও একেবারে বধ করতে পারে না। লেখক এখানে কাদের কথা বুঝিয়েছেন? কঠিন প্রাণের লোকেদের। আমাদের শিক্ষা আমাদেরকে কি করে তুলেছে? নির্জীব করে তুলেছে। তাহলে আমাদের শিক্ষা আমাদের নির্জীব করে তুলেছে। মানুষের মনকে সরল, সচল, সরাগ ও সমৃদ্ধ করার ভার কিসের উপর ন্যস্ত হয়েছে? সাহিত্যের উপর। বই পড়া প্রবন্ধের লেখক লাইব্রেরিকে কিসের উপর স্থান দিয়েছেন? স্কুল কলেজের চাইতে। খেয়াল করে দেখো, লেখক লাইব্রেরিকে কিসের উপর স্থান দিয়েছেন? আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, হ্যাঁ, লাইব্রেরির কিসের উপর স্থান দিয়েছেন? স্কুল কলেজের চাইতেও বেশি। কিন্তু কৃষি স্পর্শে মানুষের মন প্রাণ সজীব, সতেজ এবং সরাগ হয়ে ওঠে। আমরা এই মধ্যে আসলাম আনন্দে। আরেকটা দেখলাম কোনটা? দেখো, মানুষের মনকে সরল, সচল, সরাগ এবং সমৃদ্ধ করার ভার কিসের উপর ন্যস্ত? সাহিত্যের উপর। কিসের স্পর্শে মানুষের মন প্রাণ সজীব, সতেজ এবং সরাগ হয়ে ওঠে? আনন্দ। সাহিত্য, অর্থ, লাইব্রেরি, আনন্দ। দেখো 49 নম্বর কোশ্চেন এবং হচ্ছে এই কোশ্চেনটা দুটা কনফ্লিক্ট হয়ে গেল। 47 নম্বর প্রশ্ন। এবার আমরা দেখব প্রমোদ চৌধুরীর মতে কোনটি সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না? সাহিত্য। প্রমোদ চৌধুরীর মতে কোনটি সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না? সাহিত্য।
সবচেয়ে কমন প্রশ্নগুলো তোমার জন্য সিলেক্ট করা হয়েছে। আমি নিশ্চিত এক্সাম হলে গিয়ে তুমি নিরাশ হবে না বাংলা প্রথম পত্রের দিন, যদি আমি যেভাবে বলেছি ঠিক এইভাবে প্রিপারেশনটা নিতে পারো। বই পড়া প্রবন্ধে বই পড়ার অভ্যাস বৃদ্ধি করার জন্য লেখকের পরামর্শ কি? বেশি বেশি লাইব্রেরির প্রতিষ্ঠা করা। তাহলে বই পড়া প্রবন্ধের সবচেয়ে একটা মূল প্রতিপাদ্য বিষয় ছিল লাইব্রেরির প্রতিষ্ঠা করা। বই পড়া প্রবন্ধের প্রাবন্ধিক সমালোচনা করেছেন শিক্ষা ব্যবস্থার। সবাই করে, আমরাও করি এখন এটা। বই পড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরীর মতে আমাদের নির্জীব করেছে কোনটি? শিক্ষা। শিক্ষা আমাদের নির্জীব করেছে, এটা আমরা একটা সেন্টেন্স পড়ে আসছি ইতিমধ্যে। শিক্ষা আমাদের নির্জীব করেছে। সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে। সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে বলতে লেখক কি বুঝিয়েছেন? মানবিক চেতনা সৃষ্টিকে। চিন্তা করে দেখো, যদি আমরা এই কোশ্চেনটা বাসায় থেকে প্র্যাকটিস করে না যাই, মানসিক প্রফুল্লতা অর্জন এটাও পজিটিভ, বুদ্ধিবৃত্তিকে জাগানো এটাও পজিটিভ, মানবিক চেতনা সৃষ্টি এটাও পজিটিভ, মানসিক সুস্থতা লাভ এটাও পজিটিভ। মানে দেখে মনে হচ্ছে 4টাই উত্তর হবে, এরকম মনে হতে পারে যদি আমরা প্র্যাকটিস করে না যাই এই টাইপের প্রশ্নগুলো। বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরির হাসপাতালের উপরে স্থান দিয়েছেন কেন? মানসিক সুস্থতার জন্য। মানসিক সুস্থতা, শুধু শারীরিকভাবে না, মানসিক সুস্থতার জন্য। প্রমোদ চৌধুরীর মতে দর্শনের চর্চা হয় কোথায়? গুহায়। ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। বই পড়া প্রবন্ধে কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? ডেমোক্রেসির দোষ আত্মসাৎ প্রসঙ্গে। মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারে শিক্ষক। মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন শিক্ষক। বই পড়া প্রবন্ধে জাতির প্রাণে যথার্থ স্ফূর্তি লাভের উপায় কি? মনকে সজাগ এবং সরল রাখা। চমৎকার একটা প্রশ্ন। জাতির প্রাণে যথার্থ স্ফূর্তি লাভের উপায় কি? মনকে সজাগ এবং সরল রাখা। আমরা এবার উদ্দীপক নির্ভর না, এটা বহুপদী প্রশ্ন দেখব। প্রমোদ চৌধুরীর মতে আজকের বাজারে অভাব নেই বিদ্যাদাতার, অর্থদাতার, দাতা কর্ণের। আমরা বিদ্যাদাতার এবং দাতা কর্ণের, 1 আর 3। একজন যথার্থ শিক্ষকের সার্থকতা সেখানেই যদি শিক্ষার্থীর খেলাধুলায় উন্নতি হয়, আত্ম উদ্বোধিত হয়, অন্তর্নিহিত প্রচ্ছন্ন শক্তি জাগ্রত হয়। ইতোমধ্যে আমরা বুঝতেই পারছি উত্তর 2 এবং 3 আমরা নিব। একজন যথার্থ শিক্ষকের সার্থকতা সেখানে যদি শিক্ষার্থীর আত্মা উদ্বোধিত হয় এবং অন্তর্নিহিত প্রচ্ছন্ন শক্তি জাগ্রত হয়। বই পড়া এবং শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ দুটির মূল আলোচ্য বিষয় ছিল কি? জ্ঞান চর্চা করা, আত্মার মুক্তি। সংস্কৃতিবোধ। সংস্কৃতিবোধ এটাও কিন্তু উত্তর হিসেবে হতেই পারত, বাট সবচেয়ে বেশি যে মূল আলোচনার কথা বলেছে, প্রধান অংশটুকু, সেটা জ্ঞান চর্চা, আত্মার মুক্তি। স্বশিক্ষিত এবং সুশিক্ষার অন্তরায় মানে বাধা কোনটা? এই অন্তরায় মানে বাধা। জাতিকে সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত করা, রাইট। দুঃখ, দারিদ্র্য, সংকটপূর্ণ জীবন, পর্যাপ্ত লাইব্রেরির প্রতিষ্ঠা না করা। 1, 2, 3 উত্তর হিসেবে নেওয়া যেতে পারে। 2 নম্বরটা আনসার হিসেবে না নিলেও সমস্যা ছিল না, বাট যেহেতু 1, 2, 3 3টা উত্তর দেওয়া হয়েছে বোর্ড প্রশ্নের। আমরা এবার উদ্দীপক দেখব। এখান থেকে উদ্দীপক নির্ভর প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট আসার মতো, স্পেশালি বই পড়ার শিক্ষা ও মনুষ্যত্ব, এই দুটো। সেকেন্দার আলীর দোকানের শেলফে গল্পের বইয়ে ভরা সারিগুলোর মধ্যে সান্ত্বনা খুঁজে পাওয়ার বিষয়ে জাদুকরী কিছু আছে, যা জীবনের মাঝে একটি শান্ত মরুদ্যান হিসেবে কাজ করে। উদ্দীপকটি তোমার পাঠ্য বইয়ের কোন রচনাটিকে নির্দেশ করে? লাইব্রেরির কথা বা বইয়ের শেলফের কথা বলা হয়েছে, আমরা বুঝতেই পারছি এটা বই পড়া হবে। উক্ত রচনায় প্রকাশ পেয়েছে মানে বই পড়া, সাহিত্যের বহুমুখিতা, রাইট। লাইব্রেরির গুরুত্ব, সৃজনশীল মানসিকতা। 1, 2, 3 উত্তর হিসেবে আমরা নিব। চলে আসলাম আমাটির ভেপু। মা ঘাট থেকে আসেনি তো, দুর্গার এ কথায় কি প্রকাশ পেয়েছে? সতর্কতা। মা ঘাট থেকে আসেনি তো, দুর্গার এ কথায় প্রকাশ পেয়েছে সতর্কতা। দুর্গা সুর নিচু করিয়া বলিল, মা ঘাট থেকে আসেনি তো, দুর্গার এ কথায় কি প্রকাশ পেয়েছে? ভীরুতা বা সতর্কতা। দেখো এখানে কি সুন্দরভাবে দুটো প্রশ্ন হাইলাইট করা হয়েছে পরপর। মিষ্টি যেন গুড়,
দেব তোমায় উক্তিটিতে দুর্গার কি ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে? ক্ষোভ। মিষ্টি যেন গুড় দেব তোমায় উক্তিটিতে দুর্গার কি ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে? ক্ষোভ। বামন হিসাবে বাস করার প্রস্তাবে হরিহর তখনই রাজি হলেন না কেন? মানে তখন রাজি হলেন না কেন? আত্মসম্মানবোধ রক্ষার জন্য। বামন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর তখনই রাজি হলেন না কেন? ঘটনার প্রেক্ষিতে, কারণ তার আত্মসম্মানবোধ আছে এজন্য। হরিহর সদগোপদের প্রস্তাবে রাজি হয়নি কেন? আমরা একটু আগেই জানি বংশমর্যাদা বা আত্মসম্মানবোধ রক্ষা করার ক্ষেত্রে এটা হবে। অপুকে ডাকার সময় দুর্গার কণ্ঠস্বরে কি ছিল? সতর্কতা। অপুকে ডাকার সময় দুর্গার কণ্ঠস্বরে ছিল হচ্ছে সতর্কতা। আমাটির ভেপু গল্পে টোল খাওয়া ভেপু বাসিটার দাম ছিল 4 পয়সা। আমাটির ভেপু গল্পে টোল খাওয়া ভেপু বাসিটার দাম ছিল হচ্ছে 4 পয়সা। 10 ঘোড়ায় বসবাসের সিদ্ধান্তে হরিহর কার সঙ্গে পরামর্শ করতে চেয়েছিলেন? মজুমদার মহাশয়ের সাথে। 10 ঘোড়ায় বসবাসের সিদ্ধান্তে হরিহর কার সঙ্গে পরামর্শ করতে চেয়েছিলেন? মজুমদার মহাশয়ের সঙ্গে। দুর্গা কতটি রড়া ফলের বিচি কুড়িয়েছিল? 26টি। তাহলে কুড়িয়ে এনেছিল 26টি রড়া ফলের বিচি, 26টি। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতাকে নীলমণি রায়। তাহলে হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা কে ছিলেন? নীলমণি রায়। আমাদের ভেপক গল্পের মূল সুরটা কি ছিল? চিরাচরিত শৈশব, প্রকৃতির সাথে জীবনের মিল। আমাদের শৈশব কেমন ছিল সেটাই। তোমাদের তো কেবল এখনো শৈশবই আছে মানে বলা যেতে পারে, কারণ এখন এসএসসি পাস যেহেতু করনি, ব্যাপারটা এরকমই। আমাটির ভেপক গল্পের সমাপ্তিতে কোন বিষয় প্রকাশ পেয়েছে? শেষে, একেবারে শেষে প্রকৃতির প্রতি দুর্গার আকর্ষণ। রায়বাড়িতে হরিহরের বেতন ছিল কত টাকা? 8 টাকা। রায়বাড়িতে হরিহরের বেতন ছিল মাত্র 8 টাকা। তার স্বর একটু সতর্কতা মিশ্রিত। এখানে কার স্বরের কথা বলা হয়েছে? দুর্গার। এই সতর্কতা বা ভীরুতা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউর অংশ। কলের পুতুলের মতো অপু কি লুকিয়ে ফেলল? লক্ষ্মীর চুপড়ির কড়িগুলা। গঙ্গা যমুনা খেলিতে কোনটি সযত্নে বাক্সে রাখা হয়েছে? খান কতক খাপড়ার কুচি। তাহলে খান কতক খাপড়ার কুচি কিন্তু বলা হয়েছে সযত্নে বাক্সে রাখা হয়েছে। আমরা এবার পরের টাইপের কোশ্চেনগুলো দেখব। আমাটির ভেপু গল্পে, এখানে গল্পে হবে, গল্পে। আমাটির ভেপু গল্পে সর্বজয় সর্বজয়ের চরিত্রে প্রকাশ পেয়েছে পল্লীমের শাশ্বত রূপ, মমতাময়ী মায়ের স্বভাবস্বরূপ ব্যবহার। আমরা 1, 2 এবং 3কে উত্তর হিসেবে নিয়েছি। পল্লীমের শাশ্বত রূপ এবং হচ্ছে মমতাময়ী মায়ের স্বভাবসুলভ ব্যবহার। সুন্দর। রূঢ় মানে খারাপ কিন্তু বলা হয়নি এখানে। কপালকুণ্ডলা সারাদিন বনে জঙ্গলে ঘুরে বেড়ায়। বনে বনে ঘুরে বেড়াতেই তার সুখ। কপালকুণ্ডলা চরিত্রের সঙ্গে দুর্গার যে দিক থেকে সাদৃশ্যপূর্ণ? চঞ্চল, ইয়েস চঞ্চল, কৌতূহলপ্রবণ এবং হচ্ছে প্রকৃতি ঘনিষ্ঠ। তাহলে অ্যান্সার আমরা 1 এবং 3 হিসেবে নিব। কৌতূহলপ্রবণ ছিল, মূল গল্পে দুর্গা এতটা খুব একটা পাওয়া যায় না, এই জন্য আমরা উত্তর 1 আর 3 হিসেবে নিচ্ছি। আমরা এবার চলে আসলাম হচ্ছে, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে উদ্দীপক নির্ভর এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখানে। ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। একটা কবিতা দেখতে পাচ্ছ, কাজলা দিদি, সেটার উদ্দীপকে ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। ফেসবুকে করার সময় এই কোশ্চেনটা মানে এটা কেটে যাবে, যাই হোক তোমরা বুঝে নিবা। উদ্দীপকে প্রকাশিত ভাব আমাটির ভেপু গল্পের কোন দিকটি ইঙ্গিত করে? এটা হচ্ছে ভাই বোনের সম্পর্ক। ভাই বোনের সম্পর্ক এটা ইঙ্গিত করে। উদ্দীপকে আমাটির ভেপু গল্পের যে দিকগুলো অনুপস্থিত সেটা হবে দারিদ্র্যের চিত্র, কুসংস্কার। এই দুটো বিষয় খুব একটা নাই আমাদের মূল গল্পের মধ্যে। তাহলে 1 আর হচ্ছে 2। চলে আসলাম মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সরাসরি কমন থাকবে যে কোশ্চেনগুলো। যে বলিবে হযরত মরিয়াছেন তার মাথা যাইবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর উক্তিটি কোনটি প্রকাশ পেয়েছে? বিভ্রান্তি।
বিভ্রান্তি তৈরি করা যাবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মধুময় হয়ে উঠেছিল কিভাবে? সত্যের নিবিড় সাধনায়। আমাদের নবীজির চরিত্র মধুময় হয়ে উঠেছিল কিভাবে? সত্যের নিবিড় সাধনায়। সেই সত্যকে তিনি জীবনের শ্রেষ্ঠ সম্বল জ্ঞানে আশ্রয় করিয়াছিলেন। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রবন্ধে সেই সত্য আসলে কোনটাকে বোঝানো হয়েছে? দ্বীন ইসলামকে। সেই সত্য বলতে দ্বীন ইসলামকে বোঝানো হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুর আঘাতকে অম্লান বদনে সহিলেন কেন? সত্য প্রতিষ্ঠায়। সত্য প্রতিষ্ঠার জন্য তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। সাফা এবং মারওয়া পাহাড় কোথায় অবস্থিত? কাবার নিকটে। তাইব সৌদি আরবের কোন অঞ্চলের উর্বর প্রদেশ? এটা হচ্ছে দক্ষিণ অঞ্চলের। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। দক্ষিণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের লৌহ কপাটে কোনটি আহত হয়ে ফিরে যেত? এটা হচ্ছে শত্রুর নিষ্ঠুরতা। কোথায় সত্য প্রচার করতে গেলে নবীজির প্রস্তরাঘাতে আহত হন? এটা হচ্ছে তায়েফে। তাহলে কোথায় সত্য প্রচার করতে গেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তরাঘাতে আহত হন? এটা হচ্ছে তায়েফে। সাগে দুগ্ধ দিয়া হযরতের তৃষ্ণা দূর করলেন কে? উম্মে মাবদ। হুদায়বিয়ার সন্ধিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের কোন দিকটি পরিচয় মেলে? রাজনৈতিক দূরদর্শিতা। এখানে হুদায়বিয়ার সন্ধি, এটা একটু মাথায় রাখতে হবে তোমাদের, এই অংশটা। মহানবীর চরিত্রের কোন গুণের বহিঃপ্রকাশ ঘটেছিল? আছে কি? মানবিকতা, সহনশীলতা, দানশীলতা, মানবিকতা, ক্ষমাশীলতা, সবগুলোই রাইট, বাট এখানে মানবিকতার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কোন যুদ্ধে হযরতের পরাজয়ের মিথ্যা গুজব ছড়িয়ে পড়ে? এটা হচ্ছে খয়বরের যুদ্ধে পরাজিত হয়েছেন, এটা মিথ্যা গুজব ছড়িয়ে পড়ে। ধী মানে বুদ্ধি, ধ্বজা মানে হচ্ছে শব্দের অর্থ হচ্ছে পতাকা, তাহলে ধী আর হচ্ছে ধ্বজা। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে মূলত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবিক গুণাবলী। সুমহান প্রতিশোধ বলতে বোঝানো হয়েছে দয়ার মনোভাব, ক্ষমাশীলতা, প্রতিশোধ পরায়ণ। আমরা জানি প্রতিশোধ পরায়ণ এটা হবেই না, অ্যান্সার 1 আর হচ্ছে 2। সত্য প্রচার করতে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুর দ্বারা আক্রান্ত হলেও তার মধ্যে প্রকাশ পেয়েছে অবিচল ধৈর্য, অবশ্যই ক্ষমা করার ঔদার্য, তীক্ষ্ণ দূরদর্শিতা। 1, 2, 3। অনেকে এই শব্দটার অন্য কিছু মানে করতে পারে। এক কথায় ক্ষমাশীলতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় আদর করতেন দুর্বলদেরকে, দুঃখীদেরকে, অন্ধদেরকে। 1 আর হচ্ছে 2, সবাইকে আদর করতেন। এখানে শুধু নির্দিষ্ট করে 1-2 জনকে বলার প্রয়োজন হয় না, বাট গল্পের প্রয়োজনে 1, 2। এক বৃদ্ধ নারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে কাঁটা পুঁতে রাখত। কিছুদিন ওই পথে কাঁটা না দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৃদ্ধার বাড়িতে গিয়ে অসুস্থ দেখে নিজ হাতে পানি পান করে তাকে সেবা করে আসেন। উদ্দীপকের ঘটনাটি একদমই মিথ্যা, কোথাও পাবা না সত্যতা খুঁজে। হাদিস বলেন কোথাও, এই গল্পটা কোথাও নেই, বাট এটা আমরা ছোটকাল থেকে পড়ে আসতেছি। যারা একটু বড় হবে আর একটু তোমরা বুঝতে পারবে, এই টাইপের সবগুলোই ছিল বানোয়াট কথা। আসলে এটার কোনো অস্তিত্ব পাওয়া যায় না এই টাইপের গল্পগুলো। মানুষ মুহাম্মদ সাল্লামের প্রবন্ধে মুহাম্মদ সাল্লামের যে বিষয়টি ইঙ্গিত করে সেটা হচ্ছে সুমহান প্রতিশোধ। আমরা পরের কোশ্চেনটা একটু দেখব। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। উদ্দীপকের চরণ দেয় মানুষ মুহাম্মদ সাল্লামের প্রবন্ধে বর্ণিত মহানবীর কোন গুণটি প্রকাশ পেয়েছে? অনাড়ম্বর জীবনযাপন, একেবারে সাদাসিধে। উক্ত গুণ প্রকাশিত হয়েছে যে বাক্যে। এখানে 3টা বাক্য দেয়া আছে, খুবই ঝামেলা টাইপের। এই টাইপের কোশ্চেনগুলো খুব ঝামেলা করে পরীক্ষায়। স্বেচ্ছায় তিনি দারিদ্র্যের কণ্টক মুকুট মাথায় পরিলেন। আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই। নিঃস্ব কাঙালের বেশে মহানবীর মৃত্যু রহস্যের দেশে চলিয়া গেলেন। 1, 2, 3, 3টায় উত্তর হিসেবে আমরা নিব। আমরা চলে আসলাম নিম গাছ।
অ্যালোভেরার উপাদান মানুষের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে, অ্যাক্টিভ। এখানে অ্যালোভেরার সঙ্গে নিম গাছ গল্পের নিম গাছের কোন দিক থেকে সাদৃশ্য রয়েছে? উপকারের, উপকারী দুটোই। নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলেন কে? কবি। নিম গাছ গল্পে কবি চরিত্রটিকে নতুন ধরনের লোক বলা হয়েছে কেন? নিমের ফুল এবং পাতার প্রশংসা করার কারণে। নিম গাছ গল্পে কবি চরিত্রটিকে নতুন ধরনের লোক বলা হয়েছে কেন? নিমের ফুল এবং পাতার প্রশংসা করার কারণে। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ কথাটি নিম গাছ প্রবন্ধের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? কবি। নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকা ব্যক্তিটি কোন প্রকৃতির? এটা হচ্ছে ভাবপ্রবণ, এক ভাবের দিকে তাকিয়ে সে আছে, এক ভাবে। নিম গাছ গল্পে নিম গাছ প্রতীকীর সূত্রে লেখক মূলত কি দেখিয়েছেন? নারীর আত্মত্যাগ। নিম গাছ গল্পের ম্যাজিক বাক্য গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটির ঠিক এক দশা। কেন? উপলব্ধির চেতনা এবং জীবনধারায়। খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ হচ্ছে এই 112 নম্বরটি, 112 নম্বর এই এমসিকিউটি। নিম গাছ গল্পে নিম গাছটি কার প্রতীক? এটা হচ্ছে একজন সর্বংসহা নারীর। নিম গাছ গল্পের শিকড় কি অর্থে ব্যবহৃত হয়েছে? সাংসারিক বন্ধন অর্থে শিকড় শব্দটা ব্যবহার করা হয়েছে। প্রতীকী গল্প নিম গাছ গল্পের মূল ভাবটা কি? অবদান সত্ত্বেও নারীর অবমূল্যায়ন। সুন্দর, আসলেই তাই। নিম গাছ গল্পের শিকড় কি অর্থ? এটা তো ইতিমধ্যে রিপিট হয়ে গেল, অর্থাৎ 116 নম্বর কোশ্চেন এবং হচ্ছে 114 নম্বর কোশ্চেন সেম। নিম গাছটা ইচ্ছে করতে লাগলো নতুন লোকটার সঙ্গে চলে যায়। এখানে লোকটাকে আমাদের প্রিয় কবির কথাই বলা হয়েছে। কিসের মাধ্যমে বনফুলের সাহিত্য অঙ্গনে প্রবেশ? শনিবারের চিঠি, এইটা লেখার মাধ্যমেই। সে আরেক আবর্জনা। নিম গাছ গল্পে আবর্জনা বলতে রূপকার অর্থে কি? জঞ্জাল, সে আরেক জঞ্জাল। নিম গাছ বিশেষভাবে, এখানে বিশেষভাবে ভুল হয়েছে বানানটি, প্রয়োজনীয় কারণ ঔষধি বৃক্ষ। সুন্দর। নিমের হাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী, এটাও ভালো। চর্মরোগের অব্যর্থ মহাঔষধ, যকৃতের রোগের মহাঔষধ। 3টা, 1 2 3। খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা। এটার মধ্যে অনেকগুলো ইনফরমেশন দেখতে পাচ্ছি, এটা আমরা খুব ভালো মতো পড়তে পারি। মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে বাক্যটি দ্বারা নিম গাছ গল্পে বোঝানো হয়েছে শিকড় চারদিকে বিস্তৃত হয়েছে, বউটি সংসারের মায়াজালে আবদ্ধ হয়েছে। তার মানে শুধুমাত্র এইটাই, সংসারের জালে আবদ্ধ হয়েছে। মানুষ নিমের পাতা ছিঁড়ে রান্না করে খায়, গরম তেলে ভাজে, চুলকানিতে লাগায়। 1 2 3। নিম গাছ গল্পে কবি শব্দ দ্বারা বোঝানো হয়েছে যিনি কবিতা লেখেন, কবিরাজ সৌন্দর্যের পূজারী। যিনি কবিতা লেখেন এবং সৌন্দর্যের পূজারী, এটা অর্থে। নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠদগ্ধ হয়ে করে পরে অন্নদান। উদ্দীপকে নিম গাছ গল্পের একেবারে মিলে যাচ্ছে উপকারিতা। সাদৃশ্যপূর্ণ দিকটির যথার্থ প্রকাশ ঘটেছে কবিরাজের কাজে। সাদৃশ্যপূর্ণ দিকটির যথার্থ প্রকাশ ঘটেছে ওই যে কবিরাজের কাজে। শিক্ষা এবং মনুষ্যত্ব। শিক্ষা মানুষকে কোথায় পৌঁছে দেয়? এটা হচ্ছে মনুষ্যত্ব লোকে। উচ্চ শিক্ষিত জৈনিক ব্যক্তি দুর্নীতির দায় এখন শ্রীঘরে। এখানে জৈনিক ব্যক্তির আসলে খুদ পিপাসায় কাতর মানুষ তারা। মানুষকে উন্নত করে তোলার জন্য কোন চেষ্টা উত্তম? এটা হচ্ছে প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি। মানুষ ছিল সরল, ছিল ধর্মবল, এখন সবাই পাগল, বড়লোক হইতাম। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের কোন কথাগুলো উদ্দীপকের শেষ বাক্যের প্রতিনিধিত্ব করে? বড়লোক হইতাম, অর্থচিন্তায় নিগড়ে সকলে বন্দী, টাকা ইনকাম করতে হবে, বড়লোক হব, জাস্ট এটাই। উচ্চ শিক্ষিত তপু ছোট পদের চাকরি করেও টাকা পয়সার প্রতি তার কোনো লোভ নাই, ভালো। উদ্দীপকের তপুর মধ্যে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের কোন দিকটি উপস্থিত আছে? মূল্যবোধ। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে আলো হাওয়ার স্বাদ বঞ্চিত মানুষ
বলতে কাদেরকে বোঝানো হয়েছে? আত্মিক বিকাশহীনদের। পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। এ উক্তি পায়ের কাঁটা হলো ক্ষুধা। মোতায়ের হোসেন চৌধুরীর মতে মানুষের আত্মিক মৃত্যু হয় কিসে? লোভের কারণে মানুষের আত্মিক মৃত্যু হয়। শিক্ষার অপ্রয়োজনীয় দিককে শ্রেষ্ঠ দিক বলা হয়েছে কেন? জীবনকে উপভোগ্য করে তুলতে অনন্য অবদান রাখে বলে। শিক্ষার অপ্রয়োজনীয় দিক এটা। অনুভূতির জগতে মানুষ ফতুর হয়ে পড়ে কেন? লোভের ফলে তার আত্মিক মৃত্যু ঘটে এজন্য। মানব সত্তাকে মনুষ্যত্ব বলা গেলে জীব সত্তার পরিপূরক কোনটি? প্রাণিত্ব। মানব সত্তাকে মনুষ্যত্ব বলা হয়, জীব সত্তাকে তাহলে হবে কোনটা? প্রাণিত্ব। পরিপূরক। শিক্ষা ও মনুষ্যত্ব, এই টাইপের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ অনুসারে মানুষের মুক্তির জন্য প্রয়োজন জীবসত্তার ঘরটির শৃঙ্খলা নিশ্চিত করা, মনুষ্যত্বের স্বাদ পাইয়ে দেয়া, অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী হওয়া। আমরা জানি 3 নাম্বারটা নেগেটিভ, অর্থাৎ উত্তর হবে 1 আর হচ্ছে 2। পরের যে প্রশ্নটি, আত্মিক মৃত্যু বলতে লেখক কি বুঝিয়েছেন? স্বাভাবিক মৃত্যু, নৈতিক অবক্ষয়, মূল্যবোধের অবক্ষয়। আমরা বুঝতেই পারছি উত্তর 2 এবং 3 হবে। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের লেখক মানুষের জীবনকে তুলনা করেছেন কোন বিষয়টির মাধ্যমে? একটি দোতলা ঘরের সঙ্গে। আমরা উদ্দীপক নির্ভর কোশ্চেন চলে আসলাম। এলাকার আশরাফ সাহেব সরকারি ত্রাণ বন্যা দুর্গত প্রতিটি পরিবারের মাঝে বিতরণ করেন। এতে অসহায় মানুষগুলো যথেষ্ট উপকৃত হয়। উদ্দীপকে আশরাফ সাহেবকে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে কি বলা যেতে পারে? জীবনের সোনাফলা মানুষ। গুড, ভালো, পজিটিভ। বাকি অপশনগুলোর সাথে যদি আমরা দেখি তাহলে জীবনের সোনাফলা মানুষ, ভালো, পজিটিভ সব কিছু। বাবার কষ্ট অর্জিত টাকায় পড়ালেখা করে রাউফুন আজ প্রকৌশলী। দরিদ্র বাবার কষ্টকে সে মনে রেখেছে, তাই বাবার মতো দরিদ্র অন্য আত্মীয়দেরও সে সহযোগিতা করে চলেছে। উদ্দীপকে শিক্ষা এবং মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে রাউফুনের মধ্যে শিক্ষার কোন দিকটি অপ্রয়োজনীয় দিক? রাইট, সুন্দর, অপ্রয়োজনীয় দিক। উক্ত দিক আমাদের শেখায় মানুষ হতে, মানবিক হতে, ধনী হতে। 1 আর 2 হবে। এই টাইপের কোশ্চেনগুলো কমন পড়ার প্রয়োজন নেই, আমরা অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ এক্সাম হলে। এটা তো স্বাভাবিক, একবারে কমন সেন্স কোশ্চেন বলা হতে পারে। এই যেমন পরের উদ্দীপকটা পড়লে সেম বুঝতে পারবো। ব্যবসায়ী সামাদ সাহেবের ছেলে রিক, নাম হচ্ছে রিক, প্রকৃত শিক্ষা অর্জন করতে চায়, কিন্তু তার পিতা চান ছেলে কোনো মতে একটি সার্টিফিকেট অর্জন করে অর্থ উপার্জনের জন্য তার ব্যবসা দেখাশোনা করতে। আচ্ছা, কনফ্লিক্ট দুজনের মধ্যে। উদ্দীপকের রিকের মানসিকতার সঙ্গে শিক্ষা মনুষ্যত্ব মিল আছে, মানব সত্তার ঘরে উন্নতি চায়। উদ্দীপকের সামাদ সাহেবের শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে বলা হয় তিনি অর্থ সাধনাকে জীবন সাধনা মনে করেন। রাইট, তিনি ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে দুঃখ করেন না। এটাই অ্যান্সার। 1 আর হচ্ছে 3। তার জীবনে শিক্ষার প্রয়োজনীয় দিক অনুপস্থিত। অ্যান্সার 1 আর হচ্ছে 3। আমরা চলে আসলাম প্রবাস বন্ধু। হরফোন মৌলা, খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ, যে সকল কাজ করতে পারে, সকল কাজের কাজই। আব্দুর রহমানের পায়ের সাইজ কিসের মতো ছিল? ডিঙি নৌকার মতো ছিল তার পায়ের সাইজ। তামাম আফগানিস্তান কিসে মশহুর? এটা হচ্ছে বরফে আঙুরে। কি খেয়ে লেখকের ব্রহ্ম রন্ধ্র ঝিনঝিন করে উঠেছিল? তাহলে ব্রহ্ম রন্ধ্র ঝিনঝিন করে উঠেছিল আঙুর। কাবুলি চায়ের রং কেমন? সবুজ। বাহ, কাবুলি চায়ের রং হচ্ছে সবুজ। লেখক শীতকালটা পানশিরে কাটাতে চেয়েছিলেন কেন? প্রাণ বাঁচানোর জন্য। কার গোয়াল কে দেয় ধোয়া? প্রবাস বন্ধুর মাঝে লেখক কি দেখে এ কথা বলেছিলেন? আন্তরিকতার বাড়াবাড়ি। চিনির রসে ভেজানো ঘিয়ে ভাজা দ্রব্যটির নাম কি? পান্তুয়া। চিনির রসে ভেজানো ঘিয়ে ভাজা, এটা হবে পান্তুয়া। কোনটি আফগানিদের একটি সংস্কার? গুরুভক্তি। গুরুভক্তি হচ্ছে আফগানিদের একটি সংস্কার। দুমার মাংসের গামলার কোনটিকে লেখকের চোখে অপাংতেয় মনে হয়েছে? আলু। গরুর মাংসের
গামলায় কোনটিকে, তাহলে আলু দেয়া আছে। হওয়ার সম্ভাবনা কি, আর এটাতে একবার পড়ে আসলাম, এখানে বলা হয়েছে এবার সকল কাজের কাজে, সব কাজ করতে পারে। তার মানে কয়েকটা কোশ্চেন পেলাম, রিপিট হয়ে গেছে, কিছু করার নাই। এবারে তুমি গিয়ে ভালো করে খাও। প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর এই বক্তব্য লেখকের কোন ভাব ফুটে উঠেছে? বিরক্তি। তাগদ শব্দের অর্থ হচ্ছে শক্তি। তাগদ শব্দের অর্থ হচ্ছে শক্তি, যেটা আমরা মূল অংশে দেখে আসছি। লেখক আব্দুর রহমানের ঠোঁট দুটো দেখতে পাননি, কারণ আব্দুর রহমান আফগান সংস্কার মানে, আফগান সংস্কার মানে এই জন্য দেখতে পায় নাই। লেখক আব্দুর রহমানের ঠোঁট দুটো দেখতে পাননি, কারণ আব্দুর রহমান আফগান সংস্কার মানে। গ্রীষ্মকালে কাবুল নদীর জল কেমন? প্রচণ্ড ঠান্ডা গ্রীষ্মকালে। প্রবাস বন্ধু রচনায় আব্দুর রহমানের মধ্যে ফুটে উঠেছে সরলতা, দেশপ্রেম, আতিথ্যতা। আমরা জানি 1, 2, 3 হবে, 1, 2, 3। প্রবাস বন্ধু গল্পে আব্দুর রহমান চরিত্রটি কেমন? আবেগীয়, প্রকৃতি প্রেমী, সরল মনা এবং দেশপ্রেমিক, গুয়ার এবং বদমেজাজি। আমরা বুঝতেই পারছি উত্তর 1 আর হচ্ছে 2 হবে। ভরসা পেলুম, ভয়ই হলো। লেখকের এ বাক্যে প্রকাশ পেয়েছে শঙ্কা, আশঙ্কা, শান্তি, তিনটাই। ওই যে ভরসা পেলাম আবার ভয়ও পেলাম, তিনটাই। উদ্দীপকে আমরা চলে আসলাম। 63 হবে। গত ডিসেম্বরে সিলেটের বিছানাকান্দি বেড়াতে গিয়েছিলাম। সেখানে নীল নকশা পাহাড়ি ঝর্ণা হতে প্রবাহিত স্বচ্ছ শীতল পানি পাথরের উপর দিয়ে বয়ে চলার দৃশ্য মনকে চঞ্চল করে তোলে। আনমনে কণ্ঠে বেজে ওঠে ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। বসুন্ধরা মনে হচ্ছে পৃথিবী। উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ভাব প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর কোন লাইনে প্রতিফলিত হয়েছে? বিশাল একটা লাইন দেখতে পাচ্ছ, বিশাল কয়েকটা লাইন দেখতে পাচ্ছি এখানে। সে হাওয়া দম দিয়ে বুকে ভরবেন, তাতে এক রতি ধুলো নেই, বালো নেই। বাহ, মানে একবারে পরিষ্কার, স্নিগ্ধ, ফ্রেশ। রতন তার বিদেশি বন্ধুকে বলেছে প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত সাজেক এক এক ঋতুতে এক এক রূপের প্রকাশ ঘটায়, যা পর্যটকদের ভ্রমণের জন্য সারা বছরে আগ্রহী করে রাখে। সত্যি অপরূপ সুন্দর আমার প্রিয় জন্মভূমি। উদ্দীপকের প্রসঙ্গে কোন রচনাটির সাদৃশ্য রয়েছে? প্রবাস বন্ধু। বাকিগুলোর সাথে কম্পেয়ার করলে প্রবাস বন্ধুই হবে। এখানে বাকি যে 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশনের মধ্যে উদ্দীপকটি কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? স্মৃতিকাতরতা, স্বদেশপ্রেম, প্রকৃতির বর্ণনা। তাহলে লাস্টে দুটো আমরা স্বদেশপ্রেম এবং হচ্ছে প্রকৃতির বর্ণনা। আমাদের সর্বশেষ গদ্য, দেহটা যেন বরফের মতো জমে গিয়েছিল। 21 গল্প। ছোট গল্পে কার দেহ কেন জমে গিয়েছিল? গল্প কথকের, এটা হচ্ছে ভয়ে জমে গিয়েছিল। দেহটা যেন বরফের মতো জমে গিয়েছিল, কার? গল্প কথকের। 21 গল্প ছোট গল্পে কার দেহ? গল্প কথকের। কেন জমে গিয়েছিল? ভয়ে। 21 গল্প নামক ছোট গল্পে রেণু তপুর সহপাঠীদের সঙ্গে কোনো কথা বলেনি কেন? অভিমানে। তার রেণু বাকি কারোর সাথে কথা বলেনি, অভিমানে। 21 গল্প নামক ছোট গল্পে তপু না মরে আমি মরলেই ভালো হতো উক্তিটি কার? রাহাতের। তপুর ফিরে আসার মধ্যে দিয়ে কোন দিকটি ফুটে উঠেছিল? শহীদদের অমরত্ব। তপুর ফিরে আসার মধ্য দিয়ে কোন দিকটি প্রকাশিত হয়েছিল? এটা হচ্ছে শহীদদের বলা হয়েছে অমরত্ব। ছোট গল্পের সহপাঠীরা কাকে ফিরে পেয়েছিল? তপুকে। তাহলে 21 গল্প নামক ছোট গল্পের সহপাঠীরা কাকে ফিরে পেয়েছিল? এটা হচ্ছে তপুকে। এই অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না। এই অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না, কে বলেছিল? রাহাত বলেছিল। 21 গল্প নামক ছোট গল্পে বিড়বিড় করে কথা বলেছিল কে? নাজিম। তাহলে বিড়বিড় করে কথা বলেছিল হচ্ছে কি? নাজিম। আমরা ছিলাম 3 জন, আমি, তপু আর হচ্ছে রাহাত। এখানে আমি হচ্ছে গল্প কথক। কলেজে ভর্তি হওয়ার কতদিন পর তপু রেণুকে বিয়ে করে? এখানে তপু হবে, রেণুকে বিয়ে করে। এটা হবে বছর খানেকের মধ্যে। তপু এককালে কি হতে চেয়েছিল? মিলিটারি। তাহলে তপু এককালে কি হতে চেয়েছিল? মিলিটারি।
তপুর বাম পাটা কয় ইঞ্চি ছোট ছিল? 2 ইঞ্চি। তাই বাম পাটা ছিল 2 ইঞ্চি। তপুরা মাঝে মাঝে কোথায় বেড়াতে যেত? এটা হচ্ছে ইস্কাটনে। তপুরা মাঝে মাঝে কোথায় বেড়াতে যেত? ইস্কাটনে। বাড়ি যেতে হয় আপনি যান, ও যাবে না, কথাটি কে বলেছিল? রাহাত বলেছিল। বাড়ি যেতে যায় আপনি যান, কে বলেছিল? রাহাত বলেছিল। 21-এর গল্প নামক ছোট গল্পে তপুর সঙ্গে শেষবারের মতো দেখা হয়েছিল 4 বছর আগে হাইকোর্টের মোড়ে মেডিকেল কলেজে। উত্তর হবে 1 আর হচ্ছে 2। 4 বছর আগে হাইকোর্টের মোড়ে তপু শহীদ হয়েছিল হাইকোর্টের, এই যে দেখো এখানে কি সুন্দরভাবে দেয়া হয়েছে, হাইকোর্টের মোড়ে এবং কপালে গুলি লেগে, তাহলে কপালে গুলি লেগে তপু শহীদ হয়েছিল হাইকোর্টের মোড়ে এবং কপালে গুলি লেগে। খোকা তুই কবে আসবি? কবে ছুটি? এই কবিতাটা আমরা কম বেশি সবাই শুনেছি মনে হয়, যারা কবিতা একটু পছন্দ করে তাদের কাছে এই কবিতাটা মনে হয় শোনা হয়েছে কয়েকবার হলেও। উদ্দীপকের খোকা 21-এর গল্প নামক ছোট গল্পে কোন চরিত্রকে সমর্থন করে? তপুকেই। উদ্দীপকের সেরা আর রক্তে ভেজা চিঠিটার সঙ্গে 21-এর গল্প নামক ছোট গল্পের মিল কোথায় পাওয়া যায়? কয়েকটা রক্তাক্ত জামা, এইটার সাথে কয়েকটা রক্তাক্ত জামা। দ্বিতীয় পার্টটা চেষ্টা করব খুব তাড়াতাড়ি দিয়ে দিতে। দ্বিতীয় পার্টের সবগুলো কবিতা একসাথে তোমাদের দিব, আজকে সবগুলো গদ্য তোমাদের একসাথে দিলাম। এটার পিডিএফটা তোমরা ক্রয় করতে পারবে হচ্ছে, বা কোর্স আকারে তোমরা ক্রয় করতে পারবে ডিসেম্বরের 1 তারিখ থেকে। সবাই অনেক ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর।